river cruise as an alternative which is not available in our country for these Sri Lankans to visit your lovely country. So Sri Lanka and Bangladesh working in international arena jointly, and the SAARC is a founder member of Sri Lanka. Both the country are the founder member. So do you think SAARC, South Asian regional cooperation, is on right track? If we compare with the European Union and all these regional cooperation, all regional society, do you think SAARC is achieving its goal in a proper way? When you take European Union, you can't compare SAARC with European Unions because the setup there is entirely different from the Eastern countries. Yeah. So you will have to look at this SAARC development and the relationship from an angle of its own. How far we can go as a unit. So I must say that Sri Lanka, Bangladesh, Maldives, India, Pakistan, Nepal and Bhutan, Afghanistan. Now this is the binding effort to bring these countries together. So this is the beginning of it. Europe took such a long time and they have a history. I always say SAARC has a future. And we are working together, and because of SAARC, in other international fora, these countries always work together. So do you have any special remarks for the NTV viewers? I must say NTV is a very popular broadcasting network in Bangladesh, and I must tell them that the interview that was given to me will be a landmark. My wish to the entire nation that Bangladesh shall be a very prosperous country in the near future. Thank you very much, Excellency Sarat K. Waregoda, for being with us. Thank you very much. Thank you very much. Thank you. জি মিস্টার আশরাফুদ্দৌলা, আমরা ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কান হাই কমিশনারের বক্তব্য শুনছিলাম। তার মতামতের আলোকে অবশ্যই আমরা আপনার মতামত জানতে চাইব। তার আগে একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। Dear viewers, you are watching Hello Excellency. Now we will take a short break. Please stay with us. We will come back soon shortly. Thank you very much viewers for being with us. শ্রীলঙ্কান হাই কমিশনার যেটি বলছিলেন, বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার যে সম্পর্ক, যে বন্ধন, ঐতিহাসিক বন্ধন, সে বিষয়ে পাশাপাশি তাদের অভ্যন্তরীণ সমস্যা তারা দীর্ঘকাল যেটি ফেস করেছেন। তো আপনার মূল্যায়ন কি এই বিষয়ে? আমি শুরু করতে চাই উনি যেখানে শেষ করেছেন সেখান থেকে। আপনারা একটা খুব মূল্যবান প্রশ্ন করেছেন যে সার্ক কোথায় এসছে এবং সার্কের ভবিষ্যৎ কী। তা আমার যে বক্তব্যটা হলো যে আমাদের এই অঞ্চলে, দক্ষিণ এশিয়া অঞ্চলে আঞ্চলিক সংস্থা বলতেই একটি আছে, সেটা হচ্ছে সার্ক। সার্কের উন্নতি অগ্রগতি বিচার করতে হবে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে। ইউ এবং সার্ক কিন্তু এক নয়, এবং আপনি যদি মনে করেন সার্ককে বাদ দিয়ে যদি চিন্তা করেন, মনে করেন সার্ক ছিল না বা নেই, তাহলে এই অঞ্চলের অবস্থাটা কি হতো। এবং যতটুকু অগ্রগতি হয়েছে এবং যেসব আমরা যে কয়েকটি আমাদের অ্যাগ্রিমেন্ট হয়েছে এবং সার্ক এই দেশগুলোকে একসঙ্গে আনার জন্য যে অবদান রেখেছে তা কিন্তু কোনো অংশে কম নয়। তবে তার চেয়ে একটি উন্নততর হতে পারত, যে আমাদের বিভিন্ন অঞ্চলের মধ্যে যেমন উদার মানসিকতার যেটি প্রয়োজন, আমাদের এক দুটি বৃহৎ রাষ্ট্র আমাদের সঙ্গে রয়েছে, সার্কের সঙ্গে প্রতিবেশী, তো তাদের যে একটা পারস্পরিক একটা দীর্ঘ বৈরিতা, সেটাও কিন্তু রিফ্লেকশন হয় মাঝে মধ্যে সার্কের মধ্যে। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের, তার কারণ সার্ক যখন সৃষ্টি হয়েছিল এটা
এই অঞ্চলের মানুষের, এই অঞ্চলের বাসীদের, অধিবাসীদের জন্য, এই অঞ্চলের যারা আছে আমাদের মানুষদের জন্য একটা বিরাট একটা আশা, একটা হোপ একটা সৃষ্টি করেছিল। সেই পর্যায়ে যে আশাটা হয়েছিল, যে এক্সপেকটেশনটা হয়েছিল, সেই পর্যায়ে অবশ্যই এটা আসেনি, কিন্তু সার্ক যা করেছে সেটাও কিন্তু কোনো দিক দিয়ে কম নয়। দ্বিতীয়ত শ্রীলঙ্কার যে আভ্যন্তরীণ যে আলোচনা করলেন আমাদের হাই কমিশনার, সেটা হচ্ছে শ্রীলঙ্কা প্রায় দীর্ঘ 30 বৎসর তারা একটা যুদ্ধাবস্থায় ছিল, যে কয়েক লক্ষ মানুষ নিহত হয়েছে, কিন্তু তাদের একটা অর্থনৈতিক একটা বিরাট একটা ক্ষতি হয়েছে। এবং আমি দেখেছি যে প্রেসিডেন্ট চন্দ্রিকার সময় আমি ছিলাম, প্রেসিডেন্ট চন্দ্রিকা কিন্তু প্রভাকরণকে, যে এলটিটির যে নেতা ছিল, তাকে কিন্তু অনেক ছাড় দিয়েছিল, রাজনৈতিক ছাড় দিয়েছিল। প্রভাকরণকে বলা হয়েছিল যে তুমি 10 বৎসর তোমার উত্তর যে নর্থ যেটা আছে, তুমি সেখানে প্রধানমন্ত্রী বা চিফ মিনিস্টার হিসেবে তুমি চালাও, 10 বছরে কোনো ইলেকশন হবে না, আফটার 10 years দেন উইল সি হোয়ার উই আর। সেখানে ওদের যেটা বলতো এলটিটির হচ্ছে ইলাম হচ্ছে স্বাধীন রাষ্ট্র। চন্দ্রিকা বলেছিল স্বাধীন রাষ্ট্র ছাড়া সব কিছু তোমার কন্ট্রোল আমরা দিয়ে দেব, কিন্তু তুমি স্বাধীন রাষ্ট্র চাও না। কিন্তু তারপরেও সে কিন্তু ওই স্বাধীনতা ছাড়া সে কিচ্ছু চায় না। তবে যেটা হয়েছে আর কি, যে শ্রীলঙ্কায় একটা পয়েন্টে তারা, শ্রীলঙ্কান গভর্নমেন্ট, যে কোনো সাকসেসিভ গভর্নমেন্ট একটা পয়েন্টে তারা যে খুব স্ট্রং ছিল যে তারা স্বাধীনতা দেবে না। এবং বর্তমান যে এখন যে প্রেসিডেন্ট আছেন মহিন্দা রাজাপাকসে, উনি আসার পরে তো একটা যুদ্ধ জয় করেছেন, কিন্তু তারপরে তিনি চেষ্টা করছেন যে তামিলদের হার্টস অ্যান্ড মাইন্ডস উইন করার জন্য। যেটি বলছিলেন শ্রীলঙ্কান হাই কমিশনার, বিশেষ করে বাণিজ্যিক যোগাযোগ, আপনি কি মনে করেন সেটি যথেষ্ট পর্যায়ে রয়েছে? দেখেন, প্রতিটি জিনিস হচ্ছে ডায়নামিক। যে আমাদের শ্রীলঙ্কার সঙ্গে আমাদের এটা বুঝতে হবে যে আমরা কি এক্সপোর্ট করতে পারি এবং কি ইম্পোর্ট করতে পারি, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে যে আমরা সবসময় চিন্তা করি যে কত $1 মিলিয়ন এক্সপোর্ট করলাম, কত $1 মিলিয়ন ইম্পোর্ট করলাম, কিন্তু আমাদের বুঝতে হবে যে সেখানকার এক্সপোর্ট এবং ইম্পোর্ট করার মতন কি কি জিনিস আছে। এর চেয়ে বেশি হচ্ছে আমাদের টেকনিক্যাল কোঅপারেশনটা। দেখেন, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের আছে, এবং শ্রীলঙ্কা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি। সেখানে কিন্তু আমাদের টেকনিক্যাল যোগাযোগটা, টেকনিক্যাল কোঅপারেশনটা, তাদের যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এটা হচ্ছে মোর দ্যান এক্সপোর্টিং অ্যান্ড ইম্পোর্টিং। আরেকটা হচ্ছে ধরেন শ্রীলঙ্কা একটা দেশ, ছোট্ট একটা দেশ, এদের 25 মিলিয়ন হচ্ছে তাদের জনসংখ্যা, কিন্তু দ্য অ্যামাউন্ট অফ ট্যুরিস্ট দে গেট ইন দেয়ার কান্ট্রি, যে প্রায় কয়েক মিলিয়ন ট্যুরিস্ট আসে ওভার প্রতি বৎসর, এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাতে তারা এক্সেল করেছে। সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি কিনা, সেই ট্যুরিজমের সঙ্গে আমাদের কোনো কোঅপারেশন করতে পারি কিনা, যে এই বিষয়গুলো তাদের কাছে আমাদের যেসব শিক্ষণীয় আছে সেটা আমরা তাদের কাছে শিক্ষা গ্রহণ করতে পারি। এবং এইটা যখন কমপ্লিমেন্টারিটা যখন এস্টাবলিশ হয়, তখন কিন্তু অটোমেটিক্যালি স্বাভাবিকভাবেই আমাদের ব্যবসাটাও বৃদ্ধি হবে। অসংখ্য ধন্যবাদ মিস্টার আশরাফ উদ-দৌলা। আপনাকেও ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলাপ করছিলাম শ্রীলঙ্কা বাংলাদেশের কূটনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে। আমরা আশা করছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা দু দেশের সম্পর্ক সম্পর্কে একটি সম্যক ধারণা পেয়েছেন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। খোদা হাফেজ।